আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান প্রধান সংবাদের শিরোনাম। কাজাখস্তানকে ব্যবহৃত মাল বললেন ফিলিস্তিনি নেতা। ২৬ ধনকুবেরের ২,২০,০০,০০০ ঠেকাতে পারেনি মামদানিকে। মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ইরানের হত্যাচেষ্টার অভিযোগ। একক ভিসায় জিসিসিভুক্ত ৬ দেশ ভ্রমণ চালু হচ্ছে আগামী বছর। রমজান মাস শুরু আর ১০০ দিন কর। ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন। দখলদার ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ কাজাখস্তান। গতকাল শুক্রবার ৭ নভেম্বর কাজাখস্তান সরকারের পক্ষ থেকেই এই তথ্য নিশ্চিত করা হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আব্রাহাম চুক্তির যাত্রা শুরু করেন। এর মাধ্যমে মূলত ইসরায়েলের সঙ্গে আরব মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপনের ব্যবস্থা করা হয়। ওই বছর এই চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। যদিও সুদান সরকার চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন এখনও দেয়নি। আরব দেশের বদলে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তানকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করতে পেরেছে যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টি নিয়েই চলছে সমালোচনা। কারণ কাজাখস্তানের সঙ্গে ইসরায়েলের ১৯৯০ দশক থেকেই সম্পর্ক আছে। তারা একে অপরের সঙ্গে সব ধরনের বাণিজ্য করে। ফলে নতুন করে ইসরায়েলের সঙ্গে কাজাখস্তানের যোগ দেওয়ার কিছু নেই। ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর সাবেক নেতা ও লিডারশিপ কমিটির সদস্য হানান আশরাউই কাজাখস্তানকে ব্যবহৃত মাল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আবারও ইতিহাস নতুন করে লেখা এবং তথ্য বিকৃত করা হচ্ছে। কাজাখস্তান কোনো আরব দেশ না এবং ১৯৯০ দশক থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক আছে। সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাদ গিয়ে বৃহত্তর মানুষের সমর্থনকে অগ্রাহ্য করে বাংলাদেশে ভোট করতে দেওয়া হবে না, এই মর্মে আগামী সোমবার ঢাকা তথা দেশের রাস্তায় নামতে চলেছে আওয়ামী লীগ। প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন জানাবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে ১০-১৩ নভেম্বর ঢাকায় আন্দোলন মিছিলের প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ নেতৃত্ব। ১৩ তারিখ ঢাকায় লকডাউনের ডাক দেওয়া হয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের কথায় গত বছর ৫ অগস্ট আওয়ামী লীগ নেত্রীকে হত্যা চক্রান্ত করেছিল মৌলবাদীরা। সেটা করতে না পেরে তথাকথিত আদালতের মাধ্যমে রায় ঘাড়ে চাপাচ্ছে। ১৩ তারিখ ঢাকা শহরের অফিস আদালত সব বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের মানুষ মোহাম্মদ ইউনূসকে চায় না। দেশটিকে পাকিস্তানের ঘাঁটিতে পরিণত করা হয়েছে। বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্রেই নামান্তর। গত ১৪ মাস আওয়ামী লীগ নেতা ও কর্মীদের উপর পীড়ন, অত্যাচার, গুম-খুন চলছে বলে দাবি করেছেন জাহাঙ্গীর। কিন্তু আওয়ামী লীগের ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আইয়ুব খানও পারেননি, এরশাদও পারেননি আমাদের শেষ করতে। গত এক সপ্তাহ সমস্ত গ্রেপ্তারকে উপেক্ষা করে জেলা সদরগুলিতে ছোট ছোট মিছিল করেছি। আমাদের নেতাকর্মীদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই প্রত্যাঘাতের সময় এসেছে। আওয়ামী লীগ নেতৃত্বের বক্তব্য, শেখ হাসিনা তার আশ্রয়স্থল থেকে দলের তৃণমূল পর্যায়ে দীর্ঘ নির্দেশ দিচ্ছেন, উজ্জীবিত করছেন। ৭১-এর যুদ্ধের ধাঁচে তিনি ডাক দিয়েছেন যার যা আছে তাই নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে। কবির নানক বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া একবার আওয়ামী লীগকে বাদ দিয়ে সরকার করেছিলেন। জনগণ সেই সরকারকে ১৫ দিনে ছুঁড়ে খেলে দেয়। নেতাকর্মীদের জেলখানায় ঢুকিয়ে দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ অভিজ্ঞ কয়েকজন। তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেসকে আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে রাখার পরিকল্পনা আগেই জানা গিয়েছিল। তিনি সহ বেশ কয়েকজন পরিচিত মুখ ডাক পাননি নভেম্বর উইন্ডোর জন্য লিওনেল স্ক্যালোনির ঘোষিত দলে, যেখানে দলের প্রাণভোমরা লিওনেল মেসি আছেন। এছাড়া প্রথমবারের মতো ডাকা হয়েছে ৩ জনকে। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে আর কোনো ম্যাচ না থাকায় স্ক্যালোনির দল স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে। আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকা হয়নি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে, সেটাই চিন্তা ফেডারেশন এএফের সভাপতি ক্লনিও তাপিয়ার। কারাবন্দী ফিলিস্তিনিদের নির্যাতনে ইন্ধন দেওয়ার অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট জেনারেল ইফাত তোমের ইয়েরুশালেমকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। আজ সোমবার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ইফাত তোমের ইয়েরুশালেমের পাশাপাশি আইডিএফের সাবেক আইনজীবী কর্নেল মাতান সোলোমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। সম্প্রতি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। সেই চিত্রে দেখা গেছে একটি ইসরায়েলি বন্দিশালায় কারাবন্দী ফিলিস্তিনিদের নিষ্ঠুরভাবে আঘাত করছে ইসরায়েলি সেনারা। প্রাথমিক তদন্তে জানা গেছে ২০২৪ সালে দক্ষিণ ইসরায়েলের সেদে তেইমেন সামরিক বন্দিশালায় ঘটেছিল এ ঘটনা। ইফাত এবং মাতানের বিরুদ্ধে অভিযোগ, তারা এই ঘটনার তদন্তে বাধা দিয়েছিলেন এবং সামরিক কর্তৃপক্ষকে এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। এছাড়া এই ভিডিও যেন সংবাদ মাধ্যমের হাতে না পড়ে সেজন্যও পদক্ষেপ নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও ফাঁস হয়ে গেছে এই ভিডিও। মূলত এই কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। সোমবার গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতের আবেদন করে ইসরায়েলি পুলিশ। আবেদনের উপর শুনানি শেষে আদালত ৩ দিনের হেফাজত মঞ্জুর করেন। ২০২১ সালে আইডিএফের শীর্ষ আইনজীবী হন ইফাত তোমের ইয়েরুশালেম। সেদে তেইমেন বন্দিশালায় ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক দেশের অভ্যন্তরে ও বহির্বিশ্বে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গত শুক্রবার পদত্যাগ করেন তিনি। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরের কাছে পদত্যাগপত্র দেন তিনি। ইসরায়েলি দৈনিক হারেজ তার পদত্যাগপত্র প্রকাশ করে। সেখানে তিনি দাবি করেছেন তিনি যাই করেছেন আইডিএফকে অনর্থক সমালোচনা থেকে বাঁচাতে এবং আইডিএফের কল্যাণের জন্য করেছেন।